সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহিত লাল রায়, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, বাংলা প্রি স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমাদের আজকে অনলাইনের তৃতীয় পর্ব, তৃতীয় ক্লাস। তোমরা আশা করি ভালোই আছো, আমিও প্রভু কৃপায় ভালোই আছি। কিছু ছবি তোমাদের আমি দেখাচ্ছি, ছবিগুলোর দিকে লক্ষ্য করো। একটা ছবি আমরা দেখতেছি, ছবিটা কিসের ছবি দেখতেছি? একটা গাড়ি, চলন্ত গাড়ি, একটা রোডে দেখা যাচ্ছে যে রোডে গাড়িটা চলতেছে, চলন্ত গাড়ি নাকি? আচ্ছা, তারপরে দেখো আর এক জায়গায় দেখতেছি এই যে এদিকে গাড়ি কতগুলো চলতেছে আর দুইটা গাড়ি সংঘর্ষ হয়েছে। মানে একদিকে আমরা দেখলাম যে রাস্তায় গাড়ি চলতেছে, আর একদিকে দেখলাম যে দুইটা গাড়ি সংঘর্ষ হয়েছে, মানে দুর্ঘটনা ঘটেছে। আচ্ছা, এটাকে বলবো আমরা একটা কি ঘটনা? দুর্ঘটনা। আচ্ছা, তারপরে দেখো একটা ফ্যামিলিতে আজকে একটা সুখবর যে নতুন অতিথি আসছে, সুন্দর সন্তান। আরো একটা ছবি দেখাচ্ছি, আর এক ফ্যামিলিতে আর একটা সন্তান আসছে, একটা আনন্দদায়ক খবর বা সুখবর, এটাও একটা ঘটনা। তারপরে দেখো সিঙ্গার গান গাচ্ছে, আমার সিঙ্গারের ছবি দেখাচ্ছি। এই সিঙ্গার অনেক দর্শক, হচ্ছে পুরা দর্শক। তোমরা তো এই যে ব্যান্ড সঙ্গীত হলে তো আর তোমাদের লাগে না, তখন তো আসলে দর্শককে দর্শক মাথা ঝগা গান। আচ্ছা আচ্ছা, এলো তোমাদের। আচ্ছা, তাহলে সিঙ্গার। এই যে ছবিগুলো যে দেখানো হলো বা আরো দেখাচ্ছি, শ্রেণীকক্ষ। একটা শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে মনোনিবেশ করেছে শিক্ষায় এবং কিছু একটা লিখতেছে। তারপরে দেখা যাচ্ছে এখানে কিছু শিক্ষার্থী তারা কি করছে? দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে উঠছে বেঞ্চ থেকে, দাঁড়িয়ে তাদের সিট থেকে তারা দাঁড়িয়েছে। তা আমরা এই যে ছবিগুলো দেখালাম, এই ছবিগুলো দেখানোর উদ্দেশ্য কি? এই ছবিগুলোতে তোমরা কি বুঝতেছো? এই ছবিগুলোতে আমরা এই যে এখানে দেখো, ফল বিক্রেতা আর একজন কাস্টমার, এখানে ওই রকম তারা মনে হয় যে ইনি মনে হয় যে ফল নিয়েছেন, তার অর্থ দিচ্ছেন, ইনিও সেই রকম একই ঘটনা। আচ্ছা, এখন কথা হলো এই, আমরা যে এই ছবিগুলো দেখালাম, এই ছবিগুলো দেখানোর উদ্দেশ্যটা কি? এই ছবিগুলোতে আমরা দেখতে পেলাম, ফার্স্ট দেখলাম গাড়ি একটা চলতেছে, আবার গাড়ি সংঘর্ষ হয়েছে, দুর্ঘটনা হয়েছে, নতুন সন্তানের জন্মগ্রহণ করলো, শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীরা বসে আছে, আবার তারা দাঁড়ালো, স্যার আসলো যখন তখন দাঁড়ালো। আচ্ছা, এগুলো দিয়ে আমরা কি বুঝাইতে চেয়েছি সেটা আমরা আসতেছি। আজকে আমরা জানতে পারবো ঘটনা সম্পর্কে। শিখন ফলে আমরা ঘটনা জানতে পারবো। ঘটনা এমনিতে আমরা তো ঘটনা কথাটা এমনিতেই জানি, এবং আমি প্রথম থেকে বলেছি আমাদের হিসাব বিজ্ঞানের ক্লাসগুলো হলো বাস্তবিক, বাস্তব ক্ষেত্রে এগুলো প্রয়োগ আছে। যেমন আমরা লেনদেনের ধারণা ব্যাখ্যা করতে পারবো, ডেবিট ক্রেডিটের ধারণা ব্যাখ্যা করতে পারবো। আজকে আমরা এই জিনিসগুলো সম্পর্কে অবগত হতে পারবো। আচ্ছা, তারপরে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্যের ধারণা আমরা পাবো। ওকে, ঘটনা। এই যে আমরা যে স্ক্রিনে যে ছবিগুলো দেখালাম, এই ছবিগুলো প্রতিটাই একটা করে ঘটনা। বলতো ঘটনা না? ঘটনা। গাড়ি যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হলো, ওটা একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হলো। বাচ্চা জন্মগ্রহণ করলো আজকে আমাদের ফ্যামিলিতে, এটা একটা হলো শুভ ঘটনা। তারপরে কি হলো? সিঙ্গার গান গাচ্ছে, এটাও একটা ঘটনা। এই ঘটনাটা, সিঙ্গারে গান গাওয়াটা দুই ধরনের হতে পারে। সিঙ্গার মনের আনন্দে গান গাবে এবং দর্শক মাতাবে, কোনো অর্থ বা টাকা পয়সা নেবে না, আনন্দ দিয়ে চলে যাবে, সেটা একটা হতে পারে। আবার কোথাও আমাদের টিকিট কেটে বা সিঙ্গারকে আমাদের তার মূল্য দিতে হবে, গানের মূল্য দিতে হবে, সেটাও একটা।
তাই আমরা এই যে ঘটনায় আসলাম, হিসাব বিজ্ঞানের শুরুটাই হলো ঘটনা দিয়ে। হিসাব বিজ্ঞানের কিন্তু আমরা এখন আস্তে আস্তে গভীরে প্রবেশ করতেছি, এবং আমি প্রথম থেকে তোমাদের বলছি যে হিসাব বিজ্ঞানের কিছু ভাষা, এই ভাষাগুলো আমাদের আগে জানতে হবে, রপ্ত করতে হবে, তাহলে দেখবো যে আমরা আমাদের কোনো আর সমস্যা হবে না। ক্লাস কিছু না, আমরা আগে হিসাব বিজ্ঞানের ভাষাগুলো জানি। যেমন ঘটনা, আমরা ফার্স্ট জানবো ঘটনা, যার ইংরেজি হলো ইভেন্ট। একটু মনোযোগী হও সবাই। তাহলে ঘটনা একটা সিম্পল কথা, পূর্ব অবস্থার পরিবর্তনকে ঘটনা বলে। এভরি চেঞ্জ, প্রত্যেক পরিবর্তনকেই বলবো আমরা ঘটনা। আমি, আমার চোখে চশমা আছে, চশমাটা খুললাম, এটাও একটা ঘটনা। আমি দাঁড়িয়ে আছি, বসলাম, এটা একটা ঘটনা। আমি কথা বলতেছি, কথা বন্ধ করলাম, এটাও একটা ঘটনা। তার মানে আমরা বুঝাইতে চেয়েছি এভরি চেঞ্জ, প্রত্যেক পরিবর্তনকে ঘটনা। আমরা সবাই ক্লিয়ার? আমরা বলতে পারবো ঘটনা কাকে বলে? যে ঘটনা কি, চার আগে যে অবস্থা ছিল তার পরিবর্তনটাকে বলবো আমরা ঘটনা। এই জন্য আমরা ছবিগুলোতে দেখিয়েছিলাম যেগুলো সব হলো ঘটনা। আর ঘটনা হলো দুই প্রকার। এক, অনার্থিক ঘটনা। অনার্থিক কথার অর্থ যে ঘটনার সঙ্গে অর্থ জড়িত নাই, সেটা হলো অনার্থিক ঘটনা। তিন হলো আর্থিক ঘটনা, যে ঘটনার সাথে যে ঘটনার সাথে অর্থ জড়িত সেটা হলো আর্থিক ঘটনা। ওকে, তাহলে আমরা বলবো ঘটনা কত প্রকার? দুই প্রকার। অনার্থিক, যার সঙ্গে অর্থ জড়িত নাই; অনার্থিক, যার সঙ্গে অর্থ জড়িত, অর্থ অর্থ টাকা পয়সা মানি, সেটা হলো আর্থিক ঘটনা। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে দেখো দুজনের মধ্যে একটা বিনিময় হচ্ছে, আদান প্রদান হচ্ছে। এখানে হচ্ছে ব্যাংকের একই অবস্থা, আদান প্রদান হচ্ছে, একজন দিচ্ছেন আরেকজন নিচ্ছেন, আদান প্রদান, এটা একটা, এগুলো ঘটনা। কিন্তু এই ঘটনাগুলো কি ঘটনা? আর্থিক। এগুলো ঘটনার সঙ্গে সবসময় অর্থ জড়িত, এগুলোকে বলা হবে আর্থিক ঘটনা। অনার্থিক ঘটনা আমি কিছুক্ষণ আগে বললাম, ওই যে গাড়ি চলছে, তারপরে একটা সন্তান জন্মগ্রহণ করলো, সিঙ্গার এসে মনে আনন্দে আমাদের কাছে গান গাইলো, কিন্তু কোনো টাকা পয়সা নিল না, এটা হলো অনার্থিক ঘটনা। ওকে, এখন তার পরবর্তী আলোচনা আসতেছি আমরা লেনদেন বা ট্রানজেকশন। ট্রানজেকশন, আচ্ছা, ট্রানজেকশন এখন হলো লেনদেন। লেনদেন, এখানে দুটো কথা আছে। আর্থিক ঘটনাগুলোকে লেনদেন বলে। তো আমরা ক্লিয়ার করতে পেরেছি। আমরা বললাম ঘটনা কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকারের মধ্যে একটা হলো আর্থিক, একটা অনার্থিক। যেগুলো অনার্থিক সেগুলো ঘটনায় থেকে যাবে, আর যেগুলো আর্থিক ঘটনা সেগুলো হবে লেনদেন। ওকে, তারপরে কি বলা হলো? লেনদেন হিসাব বিজ্ঞানের মূল উপাদান বা ভিত্তি। তার মানে কথাটা অর্থ হলো এই, আমরা হিসাব বিজ্ঞানে সার্বক্ষণিক সব সময় লেনদেন নিয়ে আলোচনা করব। আমরা যেগুলো আলোচনা করব ওগুলো কিসের আলোচনা করব? লেনদেন। তাহলে আমরা ফার্স্ট আসলাম ঘটনা থেকে। ঘটনার মধ্যে যেগুলো ঘটনা অনার্থিক, এইগুলো ঘটনা নিয়ে আমাদের হিসাব বিজ্ঞানে কোনো আলোচনা হবে না। আমাদের আলোচনা হবে কোন ঘটনাগুলো নিয়ে? যেগুলো আর্থিক ঘটনা। ওকে, আর এই সেই আর্থিক ঘটনাগুলোকে বলবো আমরা লেনদেন। লেনদেন হিসাব বিজ্ঞানের কি মূল উপাদান বা ভিত্তি। ভিত্তি কথার অর্থ কি? একটা পাঁচতলা বিল্ডিং, নিচ থেকে যে তৈরি করা হচ্ছে, নিচে যে ইটগুলো গাঁথানো হচ্ছে বা নিচে যে কাজগুলো করা হচ্ছে, ওইটাই হলো তার ভিত্তি। তা সেই রকম হিসাব বিজ্ঞানের ভিত্তি হলো কি? লেনদেন। লেন অর্থ লওয়া, দেন অর্থ দেওয়া, খুব সোজা আলাপ। লেনদেন অর্থ হলো দেওয়া নেওয়া, আর দেওয়া নেওয়া কথাটার অর্থই হলো আদান প্রদান। ইংরেজিতে বলা হবে গিভ অ্যান্ড টেক। তাহলে আমরা লেনদেনের ডেফিনেশন এখানে পেয়ে গেলাম যে লেনদেন কি? যে আর্থিক ঘটনাগুলো, যেগুলো আর্থিক ঘটনা সবগুলোই হলো লেনদেন। আর লেনদেনটা হলো হিসাব বিজ্ঞানের মূল উপাদান। আচ্ছা, ওকে, আর লেনদেন অর্থ হলো দেওয়া নেওয়া বা আদান প্রদান, গিভ অ্যান্ড টেক। প্রতিটি লেনদেনের দুইটি পক্ষ থাকে। এখন কথা শোনো, তোমরা জানলে যে লেনদেন মানে আদান প্রদান। আদান প্রদান একাই হবে?
একজন দেবে একজন দেবে, তাহলে কয়জন লাগবে? দুই। আদান প্রদান কখনো একাই সম্ভব হবে না, প্রতিটি লেনদেনে সেজন্য দুইটা পক্ষ থাকবে, একজন দিবে একজন নেবে। এখানে বলা হলো এক পক্ষ সুবিধা গ্রহণ করে এবং অন্য পক্ষ সুবিধা প্রদান করে। আর এই লেনদেন করতে গেলে কি হবে? এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, আরেক পক্ষ সুবিধা প্রদান করবে। মনে করো কেশব আমাকে 50 টাকা দিল, কারণ কেশব দিল, সে সুবিধা আমাকে প্রদান করলো আর আমি গ্রহণ করলাম, তার মানে আমি সুবিধা গ্রহণ করলাম। একে লেনদেনের দ্বৈত সত্তা বলে। এই যে দুইটা সত্তা আছে এখানে, ওই জন্য এটাকে বলা হবে লেনদেনের কি সত্তা? দ্বৈত সত্তা। তো একটা খুবই ইম্পর্টেন্ট আলাপ আমি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের হিসাব বিজ্ঞানে, সম্পূর্ণ হিসাব বিজ্ঞানে আলোচনা হবে কি নিয়ে? লেনদেন নিয়ে। এবং একটা সোজা সাপটা কথা, লেনদেন অর্থ আদান প্রদান। আদান প্রদানটা হতে হবে অর্থের মাধ্যমে। আর আদান প্রদান করতে গেলে কয়টা পক্ষ থাকবে? দুইটা পক্ষ থাকবে। কেন থাকবে? যে দুই পক্ষ ছাড়া লেনদেন সম্ভব নয়। আদান প্রদান এখন একাই একাই ফের দেওয়া যায়? আচ্ছা। আর এই যে দুইটা যে পক্ষ থাকবে তার মধ্যে দেখা যাবে যে একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে, আর একটা পক্ষ কি হবে? সুবিধা প্রদান করবে। যে আচ্ছা, পরবর্তী আলোচনায় আসি। এগুলো খুবই সুন্দর করে দেখবে। এখন কিন্তু আমাদের সব হিসাব বিজ্ঞানের ভাষা চলছে, এই ক্লাসগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা আসতেছি ডেবিট অ্যান্ড ক্রেডিট। ডেবিট আর ক্রেডিটটা কি জিনিস? আমরা আমাদের হিসাব বিজ্ঞানে বহুল আলোচিত এই বিষয়টা, ডেবিট ক্রেডিট। তোমরা যেখানে যাবা, ব্যাংকে লেনদেন করতে যাবা, ব্যাংক বলবে যে হ্যাঁ আপনার 50,000 টাকা ডেবিট করা হয়েছে, বা বলবে যে আপনার 30,000 টাকা আপনার নামে ক্রেডিট হয়েছে, এগুলো ব্যাংকে গেলে পাবা। বা যে কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠানে গেলেই তুমি পাওয়া জানবা যে তোমার ডেবিট করছে বা ক্রেডিট করেছে। যাদের ব্যাংকের সঙ্গে লেনদেন আছে বা অর্থনৈতিক কোনো প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন আছে, তারা কিন্তু ডেবিট ক্রেডিট কথাটা সহজেই বুঝে। এইটা আমরা এখন হিসাব বিজ্ঞানে বলতেছি। যে পক্ষ সুবিধা গ্রহণ করে তাকে গ্রহীতা বা ডেবিট বলে। ওই যে আমরা কিছু আগের স্লাইডে দেখালাম যে প্রত্যেকটা লেনদেনে দুইটা পক্ষ থেকে এক পক্ষ সুবিধা গ্রহণ করে। এই যে আমি যেমন কেশবের কাছ থেকে নিলাম, আমি তাহলে আমাকে বলা হবে গ্রহীতা বা ডেবিট, আর সংক্ষেপে ডিআর নামে প্রকাশ করা হবে। আর যে পক্ষ সুবিধা প্রদান করে, এই যে কিছুক্ষণ আগে আমি উদাহরণ দিলাম, কেশব আমাকে 100 টাকা দিয়েছে, তাহলে কেশব হলো দাতা বা ক্রেডিট। ক্লিয়ার? তাহলে যদি আমরা এখন বলি যে ডেবিট, সোনালী ব্যাংকে আমার টাকা আছে, আমার নামে 50,000 টাকা ডেবিট করা হয়েছে, তার অর্থ কি? তার অর্থ হবে, ডেবিট করার অর্থ হলো এই যে আমি 50,000 টাকা ওখান থেকে উত্তোলন করেছি। আর ক্রেডিট করার অর্থটা হলো এই যে আমার নামে 50,000 টাকা সংযুক্ত হয়েছে। ডেবিট ক্রেডিট ক্লিয়ার? আচ্ছা, তার পরবর্তী আলোচনা আসি। আর ক্রেডিটকে সংক্ষেপে লেখা হবে, তাহলে সংক্ষেপে আমরা ক্রেডিটকে বলবো সিআর। ক্লিয়ার? এখন আসি আমরা লেনদেনের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কথা অর্থ জানো, যে বৈশিষ্ট্য অর্থ হলো কতগুলো চিহ্ন বা সিম্বল যেগুলো দিয়ে ওই জিনিসটাকে বোঝানো যাবে। মানে লেনদেনের এই এই জিনিসগুলো থাকলে বুঝবো আমরা লেনদেন। ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রানজাকশন। লেনদেন হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। তার মানে কোনো ঘটনা যদি, তাহলে আমরা লেনদেনে কোথা থেকে পেলাম? ঘটনা থেকে লেনদেনের উৎপত্তি। যে ঘটনাগুলো অর্থের দ্বারা পরিমাপযোগ্য, মাপা যাবে, সেগুলোকে বলা হবে আমরা লেনদেন। যেমন কেশব আমাকে 100 টাকা দিল। কত টাকা দিল? 100 টাকা। এটা মাপা যাচ্ছে যে 100 টাকা। এটা হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। আর্থিক অবস্থার পরিবর্তন, যদি কোনো ঘটনা লেনদেন হয় তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন হবে। আর্থিক অবস্থার কি হবে? পরিবর্তন। যেমন মনে করো আমার পকেটে এখন 500 টাকা আছে, আমি তোমাকে 100 টাকা দিলাম, তাহলে আমার তখন হবে 400 টাকা। তোমার যদি 200 টাকা থেকে থাকে, এখন হবে তোমার 300 টাকা। এই আর্থিক অবস্থার পরিবর্তন হবে। তা লেনদেন হতে হলেই ওই ঘটনার দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন হবে। আর এই পরিবর্তনটা হবে কত ভাবে? দুই ভাবে। এক হলো পরিমাণগত বা নিট পরিবর্তন, পরিমাণগত বা নিট পরিবর্তন, আর একটা হলো তোমার কাঠামোগত বা উপাদানগত বা গুণগত পরিবর্তন। এই দুই ভাবে পরিবর্তন হবে। আচ্ছা, এখন আমি কথা বলি, এইটুকু আমাদের এখন জানার প্রয়োজন নাই। এই পরিবর্তনটা যে দুই ভাবে হবে এটা আমি পরবর্তীতে আসবো, এবং আমরা যখন বাস্তব দেখাবো তখন হয়ে যাবে। তুমি আপাতত অর্থের অঙ্কে পরিমাপযোগ্য বুঝে গেছে যে ঘটনাটাকে অর্থ দিয়ে মাপা যাবে। আর্থিক অবস্থার পরিবর্তন, যে দুই পক্ষের একটা আর্থিক অবস্থার পরিবর্তন আসবে।
এই মনে রাখো, দ্বৈত সত্তা এটা কিছু আগেই হয়ে গেছে, যে প্রত্যেক লেনদেনের দুইটা কি থাকবে, পক্ষ থাকবে, ওইটার নাম হলো দ্বৈত সত্তা। কারণ লেনদেন কথা অর্থ হইতে হলো আদান প্রদান, আর আদান প্রদান তো একাই সম্ভব না, স্বয়ং সম্পূর্ণতা। স্বয়ং সম্পূর্ণ, স্বয়ং মানে জানো সেলফ, নিজে, সম্পূর্ণ মানে 100%। প্রতিটা লেনদেন হবে স্বয়ং সম্পূর্ণ এবং আলাদা। একসাথে দুইটা ঘটনা হতে পারে, যেমন মনে করো আমি 500 টাকা দিয়ে দোকানে বই কিনলাম, বই কেনার পরে টাকা নাই, 400 টাকা দিলাম, 100 টাকা আমার বাকি থেকে গেল। এই যে দুইটা ঘটনা। আচ্ছা এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, সেই উদাহরণটা দেখো। একটি লেনদেনের সাথে অপর একটি লেনদেনের সম্পর্ক থাকতে পারে, কিন্তু দুটি লেনদেনকে একটি ধরা যাবে না। যেমন 10,000 টাকার বিনিময়ে পণ্য বিক্রি করে নগদ 8,000 টাকা পাওয়া গেল। এখন দেখো আমি পণ্য সেল করছি 10,000 টাকা, সেখানে ক্যাশ পেলাম, নগদ পেলাম কত, 8,000 টাকা, আর 2,000 কি হলো, 2,000 টাকা বাকি থাকলো। এই যে এখানে এখানে একটা লেনদেন ধরা যাবে না, এখানে লেনদেন হবে দুটা। নগদে সেল করলাম আমি 8,000, আর বাকিতে সেল করলাম কয় হাজার, 2,000। যেগুলো আমরা বাস্তবে যখন আমরা আসবো তখন কিচ্ছু থাকবে না। দৃশ্যমানতা, দৃশ্যমানতা কোথাও অর্থ হলো দেখা, যেটা চোখের দেখা। তা প্রতিটা লেনদেন দৃশ্যমান ও অদৃশ্যমান উভয় হতে পারে। লেনদেনের বৈশিষ্ট্যে লেনদেনটা দেখাও যেতে পারে, না দেখাও যেতে পারে। অবচয় অবলম্বন হলো অদৃশ্যমান লেনদেন। তোমরা এখন অবচয় অবলম্বন কি, যারা নতুন আসছো তারা তো বুঝবে না, তাই এটা আমরা পরবর্তীতে আলোচনা করবো, এই অবচয় আর অবলম্বন। আর যারা আগে ছিল তারা তো জানো। ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক ঘটনাটার কথা অর্থ যে ঘটনাগুলো অতীতে ঘটে যায় সেটা হলো ঐতিহাসিক ঘটনা। তা ঘটনা যে শুধু অতীতে ঘটে থাকবে তা নয়, ভবিষ্যতেও ঘটবে তাও হবে ঘটনা। যেমন একটা উদাহরণ দেওয়া আছে। আচ্ছা যাই হোক, এগুলো উদাহরণগুলো, এগুলো কি জিনিস এখন তোমরা জানো না, আমরা পয়েন্টগুলো জানবো, তাতেই আপাতত হবে। প্রামাণ্য দলিল, প্রামাণ্য, প্রামাণ্য কথাটা বোঝো, দলিল তো বোঝো। কোনো ঘটনা লেনদেন হতে হলে অবশ্যই তার প্রামাণ্য দলিল থাকতে হবে। যেমন ভাউচার, ক্যাশ মেমো। আচ্ছা ভাউচার, ক্যাশ মেমো এগুলো তোমরা খুব বেশি না জানলেও ক্যাশ মেমো জানো। তোমরা যদি দোকানে একটা কোনো কিছু কিনতে যাও, তাহলে তোমাদেরকে একটা ইয়া দেবে না, স্লিপ দেবে না, মনে করো যে কি কি জিনিস কিনলে তুমি, তার পরিমাণ কত, দর কত, কত হলো মূল্য, সেটার নাম হলো ক্যাশ মেমো। ভাউচার কোনো খরচ করলে যেমন ইয়া দিতে হয়। আচ্ছা যাই হোক, এটা হলো, এগুলো হলো প্রামাণ্য দলিল। তা লেনদেন হতে হলে তুমি হুমজিক্যালি বলবে তা না, তার এগেনস্টে একটা ইয়া থাকতে হবে। কি থাকতে হবে, প্রামাণ্য দলিল থাকতে হবে। যেমন আমরা তোমাকে প্রতিষ্ঠান থেকে আজকে একটা খরচের জন্য পাঠালাম, তুমি এসে বলবে যে স্যার 5,000 টাকা খরচ হয়েছে, এটা তো এমনিতে মেনে যাওয়া যাবে না, তার এগেনস্টে তোমার একটা লিখিত পেপার থাকবে, আর ওইটার নাম হলো প্রামাণ্য দলিল। তাহলে সেগুলো লেনদেন হবে। হিসাব সমীকরণের উপর প্রভাব থাকবে। আমরা এখন হিসাব সমীকরণ জানি না, যারা আমরা নতুন আসছি তারা আমরা জানি না, আমরা শুধু পয়েন্টটা মনে রাখলেই আপাতত পয়েন্টটা পড়বো। এইটার নাম হলো হিসাব সমীকরণ। এগুলো কি জিনিস আমরা এখন কিছু জানি না, আর এখন আমাদের জানার প্রয়োজনও নাই। হিসাব রক্ষণের ভিত্তি, ভিত্তিটা হবে দুই প্রকার, একটা হলো নগদান ভিত্তিক, বকেয়া ভিত্তিক। ওই যে নগদান ভিত্তিক এটা তোমরা নিজেও জানো, যে নগদান অর্থ হলো নগদ, নগদান কথাটা অর্থ এখানে বুঝাবে ক্যাশ, নগদে। আর বকেয়া ভিত্তিক কথাটা অর্থ বুঝাবে যে এটা বাকি থাকবে। ওই যে 10,000 টাকার পণ্য বিক্রি করে 8,000 টাকা পাওয়া গেছে, আর যে এই যে 2,000 টাকাটা ওইটাই হলো তোমার ইয়া বকেয়া ভিত্তিক। আচ্ছা ভালো কথা, আমরা কি শিখলাম, হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য শিখলাম। ঘটনা থেকে শুরু করে আমরা বৈশিষ্ট্যে আসলাম। আচ্ছা এখন আমরা একটা বাড়ির কাজ তোমাদের দিচ্ছি, বাড়ির কাজটা দেখো, এগুলো সব তোমরা পাবা। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি আমি আমার লেকচারে বলেছি, আর এখানে দেওয়া আছে প্রত্যেক লেনদেনে কয়টা পক্ষ থাকবে সবে জানো। লেনদেনের উৎস কি, লেনদেনের অভিধানিক অর্থ কি, হিসাব বিজ্ঞানের কাঁচামাল কি, লেনদেনের দ্বৈত সত্তা কি, ডেবিট ক্রেডিট কি, সকল ঘটনায় কি লেনদেন, যে ঘটনার দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তাকে কি বলে। চারটি প্রামাণ্য দলিলের নাম লেখো। তোমরা এই আমাদের আজকের স্লাইডটা দেখো, পার্টগুলো দেখো, তাহলে সব প্রশ্নের অ্যান্সার পাবা। এটা কিছুই না, খুবই সিম্পল। আচ্ছা ভালো কথা, এখন বাড়ি কাজ হয়ে গেল। আমি ক্লাসটা শেষ করার আগে শুরু থেকে আর একটু তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু মনোযোগী হও। তাহলে আমরা হিসাব বিজ্ঞানের ফার্স্ট আলোচনা আসলাম ঘটনা। ঘটনা কাকে বলবো, এভরি চেঞ্জ, প্রতি
পরিবর্তনকে বলবো আমরা ঘটনা। এই ঘটনাগুলো হতে পারে দুই প্রকারের, একটা হলো আর্থিক, একটা হলো অনার্থিক। যে ঘটনাগুলোর সাথে অর্থ জড়িত সেগুলো হলো আর্থিক, যেটার সাথে অর্থ জড়িত না সেটা হলো অনার্থিক। আমরা অনেক উদাহরণ দিয়েছি, আমি উদাহরণ দিয়ে এখন বলতেছি। আমি একটা বই তোমাকে দিলাম, এর বিনিময়ে কোনো আমি অর্থ নিলাম না, এটা আর্থিক ঘটনা নয়। আমাদের বাড়িতে আজকে একটা সন্তান জন্মগ্রহণ করলো, এটা একটা আর্থিক ঘটনা নয়, এটা একটা শুভ ঘটনা। একজন লোক মারা গেল, এটা একটা ঘটনা, কিন্তু এটা কি ঘটনা? দুর্ঘটনা। কিন্তু হ্যাঁ, আমি তোমাকে 10 টাকা দিলাম, বা তুমি আজকে আমি আসার সময় অটো ভাড়া দিলাম 10 টাকা, অটোওয়ালা আমাকে নিয়ে আসলো, আমি 10 টাকা দিলাম। কলম কিনলাম 5 টাকা দিয়ে, হোটেলে বসলাম, নাস্তা খেলাম, সেখানে 50 টাকা বিল দিলাম। এই যে যেগুলো ঘটনার সঙ্গে অর্থ জড়িত থাকলো, এগুলোকে বলবো আমরা আর্থিক ঘটনা। ওকে, তাহলে ঘটনা দুই প্রকার, আর্থিক অনার্থিক। আর্থিক অনার্থিক আমরা চিহ্নিত করতে পারবো যে সোজা সাতটা কথা, যার সাথে অর্থ জড়িত সেগুলো হবে আর্থিক, আর যেগুলোর সাথে অর্থ জড়িত না সেগুলো হবে অনার্থিক। ওকে, এখন তারপরে আলোচনা এবং বহুল আলোচিত এবং হিসেব বিজ্ঞানে এটাই আমাদের মূল ভিত্তি। ও আমি তো বলেই দিচ্ছি আমার হিসেব বিজ্ঞানের এটাই মূল ভিত্তি, সেটা হলো লেনদেন। মানে আমরা পুরো হিসেব বিজ্ঞান নিয়ে লেনদেন নিয়ে আলোচনা করব, লেনদেনটা নিয়েই আমরা আলোচনা করব। এখন লেনদেন কি? একটা সিম্পল কথা, এই দুটো ঘটনার মধ্যে যে ঘটনাগুলোর সাথে অর্থ জড়িত সেটাকেই বলবো আমরা লেনদেন। ওকে, আর যে ঘটনার সাথে অর্থ জড়িত নয় সেটা কি হবে? তাহলে সেটা শুধু ঘটনায় থেকে যাবে। তাহলে এখানে আমরা একটা প্রশ্ন রাখছি, সব ঘটনায় কি লেনদেন? আচ্ছা, যাই হোক, তোমাদের উপরে বিচার থাকবে। তাহলে এখন লেনদেন, এখন লেনদেনটা অভিধানিগত কথা হলো লেন অর্থ লওয়া, দেন অর্থ দেওয়া। লেনদেন অর্থ হলো আদান প্রদান, গিভ অ্যান্ড টেক। ওকে, আর এই লেনদেনের কতগুলো আমরা বৈশিষ্ট্য দিলাম, যে লেনদেন হতে গেলে এই থাকতে হবে। বৈশিষ্ট্যগুলো দেখেছো, বা মেন বৈশিষ্ট্যগুলো আগে মনে রাখবা, যে আর্থিক অবস্থা পরিবর্তন হতে হবে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, দুইটা পক্ষ থাকতে হবে, দৃশ্যমান যে হতে হবে তা নয়, দৃশ্যমান হতে পারে, অদৃশ্যমান হতে পারে। পক্ষগুলো তোমরা শুধু মনে রাখবা, আর ডেফিনেশন বাকি ইয়াগুলোতে যাওয়ার এখনো প্রয়োজন নাই। ওকে, আর আমরা তো আগেই তোমাদের বলছি যে হিসেব বিজ্ঞানে তো আর ইয়ে আসবে না, যে তোমার হিসেব বিজ্ঞানের লেনদেনের বৈশিষ্ট্যগুলি লেখো। হ্যাঁ, অতএব এটা কিছু জানতে হবে, সেই জন্য জানা, এবং নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে এই গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা উপস্থিত হয়েছি, আশা করি তোমরা বুঝেছো। তোমরা এই যে বাড়ি কাজগুলো দেওয়া হলো এগুলা আমাকে জানাবা, এটা তোমরা হোয়াটসঅ্যাপে লিখে দিবা বা মেসেজ করে পাঠাবা, যে যেভাবে পাঠাতে পারো আমাকে পাঠালেই আমি পেয়ে যাব। আচ্ছা, আমি আজকের ক্লাস আবারও তোমাদের ধন্যবাদ জানাই, এবং তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করবে, এই আশা ব্যক্ত নিয়ে আমি আজকে এখানে রাখছি। এবং আগামী ক্লাসে তোমরা জয়েন করবা, এবং এই কথাগুলো নতুন অবস্থা থাকার কারণে আমরা বারবার বলতেছি যে এই ক্লাসগুলো তোমরা বিভিন্ন জায়গায় পাবা। আমরা ক্লাসগুলোকে বিভিন্ন জায়গায় দিয়েছি যাতে তোমাদের খুঁজতে সুবিধা হয়। তোমরা মোবাইল অন করলেই এই ক্লাসগুলো পাবা। যেমন আমার হিসাব বিজ্ঞান ক্লাস, আমি মোহিত লাল স্যার, আমার নাম দিয়ে ইউটিউবে তুমি সার্চ দিবা মোহিত লাল রায়, ক্লাস বের হয়ে মোহিত। আচ্ছা, তারপরে পাগলা পীর স্কুল অ্যান্ড কলেজ দিয়ে সার্চ দিবা, বের হয়ে যাবে। শুধু পাগলা পীর লিখে তুমি সার্চ দিবা, পাবা। পাগলা পীরের ফেসবুক পেজ আছে, সেখানে পাবা। পাগলা পীর গ্রুপ আছে, সেখানে পাবা। যাই হোক, আমরা চাচ্ছি এই তোমরা ক্লাসগুলো সঠিকভাবে দেখবা। আচ্ছা, আর বেশি কিছু না বলি আজকে এখানে সমাপ্ত করলাম।